বাংলাদেশে একটা গণভোটের প্রস্তাব আর তা নিয়েই এখন রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল বিতর্ক। একদিকে বলা হচ্ছে এটা দেশকে এগিয়ে নেবে, অন্যদিকে কেউ কেউ কিন্তু বিপদের সংকেতও দেখছেন। তো আজকে আমরা মুফতি আবুল হাসান মোহাম্মদ আবদুল্লার একটা সমালোচনামূলক পর্যালোচনার দিকে তাকাব। দেখব এই যে সংস্কারের কথা বলা হচ্ছে এগুলো আসলে দেশের জন্য কতটা ভালো। তো এই বিতর্কের শুরুটা হলো কিভাবে? আসলে একটা গণ অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদের একটা ঘোষণাকে কেন্দ্র করেই এই পুরো তোলপাটটা শুরু হয়েছে। একটা স্বৈরাচারী শাসনের পতনের পর ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখন অন্তর্বর্তীকালীন সরকার এলো, সবার মনে কিন্তু প্রত্যাশা ছিল অনেক। কিন্তু সেই প্রত্যাশা কি আসলেই পূরণ হচ্ছে? চলুন দেখি। ঘটনাগুলো যদি একটু পরপর সাজাই তাহলে কি দাঁড়ায়? প্রথমে অভ্যুত্থানের পর ড ইউনূসের নেতৃত্বে সরকার আসল। এরপর নভেম্বরের ১৩ তারিখে তিনি ঘোষণা দিলেন যে সামনে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আর সংবিধান সংশোধনের জন্য গণভোট দুটো একসঙ্গেই হবে। ব্যাস, এই এক ঘোষণার পর থেকেই শুরু হয়ে গেল তীব্র আলোচনা আর সমালোচনা। আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা সামনে চলে আসে। এই যে দুটো বড় বড় সংস্কারের কথা বলা হচ্ছে, এগুলো আসলে কাদের জন্য? সাধারণ মানুষের জন্য, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? আচ্ছা, তাহলে প্রথম প্রস্তাবটা দিয়েই শুরু করা যাক, মানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বা একটা আপার হাউস তৈরি করা। এই প্রস্তাবটা নিয়ে কিন্তু বেশ কড়া সমালোচনা আছে। সহজ করে বললে উচ্চকক্ষ মানে হল আমাদের যে জাতীয় সংসদ আছে তার পাশাপাশি আরও ১০০ সদস্যের একটা নতুন পরিষদ বানানো হবে। কিন্তু প্রশ্ন হল, আমাদের দেশে এটার কি আসলেই কোনো দরকার আছে? ব্যাপারটা কিন্তু বেশ মজার। দেখুন, পৃথিবীতে যত দেশে এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বা আপার হাউস আছে তার বেশিরভাগই কিন্তু বড় ফেডারাল রাষ্ট্র, মানে যেখানে অনেকগুলো প্রদেশ আছে। কিন্তু বাংলাদেশ তো একটা এককেন্দ্রিক রাষ্ট্র, এখানে কোনো প্রদেশ নেই, পুরো দেশটা একটা ইউনিট। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, এই ধরনের একটা দেশের জন্য উচ্চকক্ষের দরকারটা আসলে কোথায়? এটা কতটা যৌক্তিক? লেখক এটাকে তুলনা করেছেন একটা শ্বেতহস্তি বা সাদা হাতির সাথে, মানে এমন একটা জিনিস যা পুষতে খরচ অনেক কিন্তু কোনো কাজেই আসে না। ভাবুন একবার, এই ১০০ জন সদস্যের বেতন, ভাতা, ট্যাক্স ফ্রি গাড়ি, আরও কত সুবিধা। এর জন্য জনগণের পকেট থেকে বছরে হাজার হাজার কোটি টাকা কর হিসেবে চলে যাবে। তো যদি সাধারণ মানুষের কোনো লাভই না হয়, তাহলে এত বড় আয়োজনটা কাদের জন্যে? উত্তরটা কিন্তু বেশ ভাবনার মতো। লেখকের মতে এর আসল সুবিধাটা পাবে রাজনৈতিক দলগুলো। তারা তাদের পছন্দের লোকদের, বিশেষ করে যারা হয়তো সরাসরি নির্বাচনে জিততে পারে না বা নানা কারণে বিতর্কিত, তাদেরকেই এই উচ্চকক্ষের মাধ্যমে ক্ষমতায় বসিয়ে দেবে। সাধারণ মানুষের এতে কোনো লাভ হবে এমনটা ভাবার কারণ নেই। চলুন এবার দ্বিতীয় প্রস্তাবটার দিকে তাকানো যাক। এটা নিয়েও কিন্তু কম সমালোচনা নেই। প্রস্তাবটা হল সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন আরও বাড়ানো। এখন আমাদের সংসদে নারীদের জন্য ৫০টা আসন সংরক্ষিত আছে, মানে মোট আসনের প্রায় ৬ ভাগের ১ ভাগ। তো এখন কথা হচ্ছে এই সংখ্যাটা আরও বাড়ানো হবে। লেখক বলছেন, এই যে সংরক্ষিত আসনের ব্যাপারটা, এটা আসলে কোনো নির্বাচনই না, এটা এক ধরনের অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগ। কারণ এখানে দলপ্রধান যাকে চাইবেন তাকেই সাংসদ বানিয়ে দিতে পারেন। জনগণের মতামতের কোনো জায়গাই এখানে নেই। তাহলে প্রশ্ন হল, এই আসনগুলোতে কারা আসেন? লেখকের বিশ্লেষণ অনুযায়ী এখানে ৪টে প্রধান ক্যাটাগরি দেখা যায়। ১. যারা সাধারণ নির্বাচনে হেরে গেছেন তাদের পুনর্বাসন করা হয়। ২. প্রভাবশালী মন্ত্রী বা এমপিদের স্ত্রীরা, যারা পারিবারিক ক্ষমতার জোরেই চলে আসেন। ৩. দলের প্রতি অনুগত শিল্পী, অভিনেত্রী বা বিনোদন জগতের মানুষেরা। আর ৪. দলের প্রতি অন্ধ আনুগত্য দেখানো শিক্ষাবিদ বা সাবেক আমলারা। এখন কথা হচ্ছে, এদের মধ্যে কজনের সাথে তৃণমূলের সাধারণ নারীদের আসলেই কোনো যোগাযোগ আছে? লেখক এখানে খুব ইন্টারেস্টিং একটা গ্রাম্য উপমা ব্যবহার করেছেন, ওদা ধান, মানে অপরিপক্ক ধান। তার কথাটা খুব সহজ, যে ধানটা নিজেই ঠিকমতো পাকেনি সেটা থেকে তো আর চাল পাওয়ার আশা করা যায় না, তাই না? ঠিক তেমনি এই ব্যবস্থাটাই যেহেতু গোড়ায় গলদ, এখান থেকে নারী সমাজের জন্য ভালো কোনো ফলাফল বা ফসল আশা করাটা একরকম বৃথা। লেখকের মূল কথাটা হল, এই সংরক্ষিত আসন ব্যবস্থাটা নারীদের সম্মান তো দিচ্ছেই না, উল্টো তাদের ছোট করছে। একদিকে বলা হচ্ছে নারীরা এগিয়েছে, আবার অন্যদিকে তাদের জন্য বিশেষ কোটা রাখা হচ্ছে। এর মানে কি এই দাঁড়ায় না যে তারা নিজের যোগ্যতায় জিততে পারে না? এটা তো একটা স্ববিরোধিতা।
এই দুটো প্রস্তাবের বাইরেও লেখক সরকারের প্রায়োরিটি বা অগ্রাধিকার নিয়ে একটা বড় প্রশ্ন তুলেছেন। তার মতে সরকারের যা করার কথা ছিল তারা সেটা না করে অন্য কিছু নিয়ে ব্যস্ত। আসলে এই সরকারের প্রধান কাজ কি হওয়ার কথা ছিল? লেখকের মতে তাদের মূল কাজ ছিল আগের স্বৈরাচারী শাসক গোষ্ঠী আর তাদের সহযোগীদের দুর্নীতির বিচার করা, তাদের জবাবদিহিতার আওতায় আনা। কিন্তু সরকার সেদিকে না গিয়ে সংবিধান সংস্কারের মতো একটা বিতর্কিত বিষয় নিয়ে মেতে আছে, যা তাদের মূল দায়িত্ব ছিলই না। আর এর ফলটা কি হচ্ছে? যেহেতু জবাবদিহিতা হচ্ছে না, সেই পুরনো চক্রটাই কিন্তু আবার নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে, তারা আবার সক্রিয় হয়ে উঠছে। দেশের জন্য এর চেয়ে বড় বিপদের সংকেত আর কী হতে পারে? সব শেষে লেখক এমন একটা প্রশ্ন রেখেছেন যা পুরো পরিস্থিতিটাকেই অন্যভাবে ভাবতে বাধ্য করে। যেই সরকারের জন্ম হয়েছিল মানুষের এত আশা এত প্রত্যাশা নিয়ে, সেই সরকার কি তার আসল দায়িত্ব পালন না করে কিছু বিতর্কিত সংস্কারের বোঝা চাপিয়ে শেষমেশ একটা ব্যর্থতার গল্প লিখেই বিদায় নেবে? এই প্রশ্নটাই আজ সবার মনে ঘুরপাক খাচ্ছে।